পবিত্র ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে জাতীয় ঐক্য, ত্যাগ ও অর্থনৈতিক পুনর্গঠনের বার্তা দিয়েছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। ঈদের জামাত শেষে তারা দেশের স্বার্থে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বাজেট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর আশ্বাসও তুলে ধরেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাস আছেন বিস্তারিত রিপোর্টটি নিয়ে। ঈদের দিন সকালে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভেদাভেদ ভুলে দেশ, জনগণ এবং মুসলমানদের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। বিশ্বের সকল মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন, যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে তারা যেন ক্ষতি না হয়, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। চট্টগ্রামে ঈদের নামাজ শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী 11 জুন জাতীয় বাজেট ঘোষণা করা হবে। শুধু অর্থনৈতিক সমৃদ্ধি নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও বাজেটকে কার্যকর করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা নির্বাচিত সরকার, আমরা আপনাদের কাছে দায়বদ্ধ। আপনাদের কল্যাণে একটা সরকার, এটা কল্যাণকর রাষ্ট্রের প্রতি আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। বরিশালের গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও সরকার নতুন করে অর্থনীতিকে পুনর্গঠনে কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের এই চ্যালেঞ্জ মোকাবিলায় দেশবাসীর দোয়া কামনা করেন তিনি। আমাদের নবনির্বাচিত সরকার একটা বিধ্বস্ত অর্থনীতিকে আবার নতুন করে ঢেলে সাজানোর জন্য কাজে নিয়োগ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য দেশবাসীর কাছে পবিত্র ঈদের দিনে আমরা দোয়া কামনা করি। অন্যদিকে লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন, ঈদ শুধু আনন্দের নয়, ত্যাগ ও সৌহার্দ্যেরও শিক্ষা দেয়। সবাই যেন সুখ, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে ভূমিকা রাখে, সেই আহ্বান জানান তিনি। সুখে, শান্তিতে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই দেশে বসবাস করতে পারি, এটাই হোক আজকে আমাদের এই দিনের প্রতিপাদ্য। ঈদের আনন্দের মধ্যেও রাজনৈতিক ঐক্য, অর্থনৈতিক পুনর্গঠন এবং সামাজিক সম্প্রীতির বার্তায় উঠে এসেছে সরকারের শীর্ষ নেতাদের বক্তব্যে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বৃষ্টি উপেক্ষা করে মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ ও ত্যাগের আদর্শে সিলেট জেলা ও মহানগর এলাকায় 2706টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহানগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতের আগে বয়ান পেশ করেন মুফতি মাওলানা জুনেদ আহমেদ আনসারি। ঈদের জামাতে অংশ নেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সবার প্রতি আমাদের বিনীত অনুরোধ যে কুরবানির চামড়াটি সংরক্ষণ করবেন, কারণ এটি একটি জাতীয় সম্পদ। একটু আমাদের যে সম্মানিত ইমাম সাহেব নামাজ পড়িয়েছেন, উনার খুতবা শুনেছেন। কুরবানির পশু সবকিছুই আপনার আল্লাহর কাছে যাবে। তো কুরবানির পশুর চামড়া এটি সংরক্ষণ করা এবং এটির সদ্ব্যবহার করা, এটি আমাদের বরকতের একটি অন্যতম উপাদান। তো আল্লাহর এই বরকত থেকে, নিয়ামত থেকে আমরা যেন বঞ্চিত না হই, জাতীয় সম্পদটার জন্য সদ্ব্যবহার করি, এই জন্য সবার প্রতি আমার বিনীত অনুরোধ। ঈদুল আজহার এই কুরবানির জেনে আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পশু কুরবানির মধ্য দিয়ে যেন আমাদের মন থেকে সব ধরনের পশুত্ব যেন নিপাত যায়। আমরা যেন যে তাকওয়া, সেই তাকওয়ার ভিত্তিতে যে কারণে আমরা কুরবানি দিয়েছি, সেই কুরবানিটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। আর আমাদের মধ্যে যে পশুত্ব যেটা আছে, সেটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে পশুত্ব থেকে আমাদেরকে মুক্ত করেন। ত্যাগ, আনুগত্য ও মানবতার মহান বার্তা দিয়ে সারা দেশের মতো বরিশালে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। একই সঙ্গে কোরবানির মাধ্যমে মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা বরিশাল নগর কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায়। এছাড়া বিভিন্ন মসজিদে আয়োজন করা হয় ঈদের জামাত। রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জামাতে অংশ নেন। ঈদ জামাত শেষে বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা। এদিকে কোরবানির পশু জবেহ ও বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক নিরাপত্তায় কাজ করছে সিটি কর্পোরেশন ও প্রশাসন।
রংপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল 8টায় অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুর 3 আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ হাজার হাজার মুসল্লি অংশ নেন। প্রধান জামাতের ইমামতি করেন কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজিদ হোসাইন। এদিকে প্রধান জামাতের সময়ের সাথে সঙ্গতি রেখে নগরীর 8 উপজেলার ঈদগাহের পাশাপাশি বৃষ্টির কারণে মসজিদে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8:30টায় জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। এই ঈদগাহ মাঠ প্রায় 22 একর জায়গার উপর নির্মিত। দিনাজপুর জেলার সমস্ত উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এই ময়দানে ঈদের নামাজ আদায় করতে আসেন। দিনাজপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। মুসল্লিদের জন্য নামাজ আদায়ে যেন কোনো সমস্যা না হয় তার সব ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার অতি বর্ষণের জন্য মাঠ ভেজা থাকায় মুসল্লির সংখ্যা গতবারের তুলনায় এবার একটু কম ছিল। তারপরেও প্রায় লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন। এই ময়দানে নামাজ আদায় করে মুসল্লিরা খুশি। শোলাকিয়া ঈদগাহে 199তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত শুরু হয় সকাল 9টায়। জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদের সকালকে ঘিরে আনন্দ উচ্ছ্বাস থাকলেও এবার সেই আবহে যোগ হয় টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় চ্যালেঞ্জ। তবে প্রতিকূল আবহাওয়া দমাতে পারেনি ধর্মপ্রাণ মুসল্লিদের। নামাজ শুরুর সঙ্গে সঙ্গে শুরু হয় বৃষ্টি উপেক্ষা করে কাতারে দাঁড়িয়ে যান মুসল্লিরা। সকাল 7টা থেকেই মানুষ আসতে শুরু করেন শোলাকিয়া মাঠে। কেউ ছাতা হাতে, কেউ বা ভিজে কাপড়েই কাদা মাখা মাঠে জায়নামাজ বিছিয়ে অপেক্ষা করেন প্রধান জামাতে শরীক হওয়ার জন্য। এবারও 4 স্তরের নিরাপত্তার পাশাপাশি মাঠে ছিল সাদা পোশাকের পুলিশ, র্যাব ও বিজিবি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাঠের বিভিন্ন প্রবেশপথে বসানো হয় ক্লোজ সার্কিট ক্যামেরা। নামাজ শেষে দেশের শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। বগুড়ায় ধর্মীয় ভাব গাম্ভীর্য আর আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় বগুড়া মহানগরের সেন্ট্রাল স্কুল মাঠে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। এ সময় বগুড়া 6 আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, সিটি কর্পোরেশনের প্রশাসক MR ইসলাম স্বাধীন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজ আদায় করেন। এছাড়াও বগুড়া জেলা শহর ও বিভিন্ন উপজেলার স্থানীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ ও বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়ের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে কোরবানি দেওয়া প্রাণীর বর্জ্য অপসারণ শুরু করেছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ। বৃহস্পতিবার দুপুরের পর থেকে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা বর্জ্য অপসারণ করা শুরু করে। এর আগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 10,000 পলিব্যাগ বিতরণ করা হয়। এছাড়া 4,500 কেজি ব্লিচিং পাউডার ও 400 লিটার স্যাভলেন নগরবাসীর মাঝে বিতরণ করা হয়। কোরবানির ঈদে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ছুটি বাতিল করা হয়। আজ রাত 10টার মধ্যে 772টি ভ্যানে করে এ বর্জ্য অপসারণ করা হবে বলে জানায় পরিচ্ছন্নতা বিভাগ। ঈদের দিন দুপুর থেকেই সাভারের বিসিক চামড়া শিল্পনগরী ট্যানারিগুলোতে বাড়তে শুরু করেছে কর্মব্যস্ততা। কোরবানির পশুর কাঁচা চামড়া ঢাকার বিভিন্ন এলাকা ও আশপাশ থেকে ট্যানারিতে আসছে। ট্যানারি মালিকরা নিজস্ব উদ্যোগে ও বিভিন্ন উৎস থেকে চামড়া সংগ্রহ করছেন। দুপুর 2:30টা পর্যন্ত প্রায় 11,000 চামড়া শিল্পনগরীতে পৌঁছেছে। কারখানার কর্মীরা দ্রুত চামড়া নামানো, গণনা এবং লবণ দিয়ে সংরক্ষণের কাজ করছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন রোগাক্রান্ত চামড়া গ্রহণ করা হচ্ছে না এবং প্রায় 20% চামড়া বাতিল করা হয়েছে। ঈদের প্রথম দিনেই এই কর্মব্যস্ততা কেবল শুরু। ঢাকার ভেতরে চামড়া সংগ্রহের পর ঢাকার বাইরের জেলাগুলো থেকে চামড়াবাহী দূরপাল্লা ট্রাকগুলো আসতে শুরু করলে মধ্যরাত থেকে এই ব্যস্ততা রূপ নেবে মহাব্যস্ততায়। চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য রাতভর নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন তারা।
যাচাই দেওয়ার পরে দেখা যাচ্ছে ব্যাপারীপত্র মানে না, তারা করোনা চিনে না। এখন গ্রাম অঞ্চল থেকে কিনে নিয়ে আসে, এখানে আমরা যাচাই করলে করোনা বের হয়। এই হয়েছে চামড়ার অবস্থা। তবে এই বছর যে পরিমাণ বোঝা যাচ্ছে 30% করোনা থাকবে। ওই করোনার পরে থেকেই চামড়া সমস্যা, এই জন্য চামড়ার দাম নাই। ওটা হয়তো লবণ টবণ দিলে লবণও টাকা উঠে না। সরকার যে নির্দিষ্ট মূল্য তারা রেট নির্ধারণ করেছে সেটা আইনত ট্যানারির মালিকগুলো দিচ্ছে কিনা, এটা যদি সরকার উদ্যোগ নিত তাহলে যারা চামড়া নিয়ে আসে বিভিন্ন এতিমখানা থেকে নিয়ে আসে, মাদ্রাসা থেকে নিয়ে আসে, তাহলে তারা একটা লাভবান হতো। এদিকে পশুর কাঁচা চামড়া সংরক্ষণে প্রস্তুত ট্যানারিগুলো। এই মুহূর্তে সাভার ট্যানারি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। পশুর চামড়া সংরক্ষণ ও সংগ্রহে কেমন প্রস্তুতি দেখছেন আপনি ট্যানারিগুলোতে, আর কর্তৃপক্ষই বা এই বিষয়ে কি বলছেন আমাদেরকে জানান। জি ফৌজিয়া, আমরা যেমনটি দুপুর 3টায় জানিয়েছি যে প্রায় 11,000 কিন্তু 2:30 নাগাদ কিন্তু প্রায় 11,000 পশু চামড়া শিল্পনগরীতে ঢুকেছিল এবং সেই 11,000 কিন্তু এখন সে বিকেল 4টায় কিন্তু আসলে দাঁড়িয়েছে 25,000। আমাদেরকে ট্যানারি শিল্পনগরী ট্যানারির যারা কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু আমাদেরকে এমনটি জানিয়েছেন। আমরা ট্যানারি ঘুরে কিন্তু আমরা এখন যে জায়গাটিতে আছি এইটি হচ্ছে কাঁচা চামড়া শিল্প আড়ত। যেই আড়তগুলোতে আসলে মৌসুমী ব্যবসায়ীরা কিন্তু আসলে চামড়া নিয়ে আসে এবং সেই চামড়াগুলো কিন্তু এখানে তারা আলাদা করে সংরক্ষণ করে এবং সংরক্ষণ পরে কিন্তু প্রায় 6 দিন রেখে তারপরে কিন্তু আবার সেই ট্যানারির মালিকদের কাছে তারা বিক্রি করে। তো এখানে এসে আমরা যেটি জানতে পেরেছি যে এই যে চামড়াগুলো আসছে এই চামড়াগুলোর ভিতরে যেই ত্রুটিযুক্ত যে চামড়া, সেই চামড়াগুলো কিন্তু তারা 150 থেকে 200 টাকা সর্বোচ্চ দাম দিয়ে ক্রয় করছে এবং যেই চামড়াগুলো ভালো আছে সেই ভালো চামড়াগুলো তারা নিচ্ছে 600 টাকা করে পিস। তো এইখানে কিন্তু আসলে একটা জিনিস বলে রাখি যে এখানে আসলে সরকারি নির্ধারিত যে চামড়া আর রেট, সেই রেট কিন্তু তারা আসলে নিচ্ছে না এবং ট্যানারিতে কিন্তু আমরা দেখেছি মিরপুর থেকে এক ব্যক্তি একটি মাদ্রাসা থেকে চামড়া নিয়ে এসেছে। সেই চামড়া কিন্তু তারা 600 পিস চামড়া নিয়ে এসেছেন এবং আমাদের কাছে যেটি বলেছেন যে তাদেরকে কিন্তু আসলে কোনো প্রকার দামাদামি ছাড়াই কিন্তু সেই চামড়াগুলো কিন্তু তাদের ওইখানে দিতে হচ্ছে। কারণ হিসাবে তারা জানাচ্ছেন যে তারা যেই চামড়াগুলো সংগ্রহ করছেন এগুলো কিন্তু আসলে তারা লবণজাত করার প্রক্রিয়া কিন্তু তারা করতে পারেননি বলে তারা এইভাবে নিয়ে আসছেন। এইখানে তারা যেটি বলেছেন যে এই যে নিয়ে আসা এবং এই যে তাদের কাছে চামড়া এক প্রকার জিম্মি হয়ে দেওয়ার কথা তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে কোনো দাম কিন্তু তারা নির্ধারণ করেনি। চামড়া রাখার পরে রাতে একটি যে কোনো পরিমাণের দাম নির্ধারণ করে কিন্তু তাদেরকে দেওয়া হবে এবং সেটাই তাদের কিন্তু মেনে নিতে হবে। এছাড়াও আরেকটু যদি বলি যে আমরা এখানে এসে আরেকটি জিনিস দেখেছি, সেটি হচ্ছে যেই ট্রাকগুলো চামড়া নিয়ে আসছে বিভিন্ন এলাকা থেকে এই চামড়া শিল্পনগরীর রাস্তায়, সেখানে কিন্তু আসলে আমরা অভিযোগ পেয়েছি যে ট্রাক প্রতি কিন্তু কিছু টাকা উৎকোচ গ্রহণ করছে কিছু একটি পক্ষ এবং সেই পক্ষর উৎকোচ গ্রহণ করাকে নিয়ে কিন্তু আসলে আমরা দেখেছি যে একটি বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে। তো সব মিলিয়ে কিন্তু আমরা বলতে পারি যে এখন পর্যন্ত যে চামড়া আসছে তাতে 25,000 চামড়া এসেছে এবং এটি শুধু কিন্তু ট্যানারির ভিতরের খবর। আর বাহিরে যারা কাঁচা চামড়া সংগ্রহ আছে তারা কিন্তু বলেছেন যে 30 লক্ষ তাদের এবছর টার্গেট আছে যে 30 লক্ষ চামড়া তারা সংগ্রহ করবেন এবং 6 দিন তারা এই চামড়াগুলোকে লবণজাত করে তারপরে কিন্তু তারা আবার ট্যানারিতে বিক্রি করবেন। তো এখন পর্যন্ত আমার কাছে ট্যানারি এলাকা থেকে সর্বশেষ খবর এই ছিল। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার ট্যানারি থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন সরকারের বয়স 100 দিন অতিক্রম করেছে এবং এই সময় সরকারের কার্যক্রমের হিসাব জনগণের কাছে তুলে ধরা হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন পর ক্ষমতায় এসে সরকার একটি ভঙ্গুর ও সংকটাপন্ন অর্থনীতির মুখোমুখি হয়েছে। এই বিধ্বস্ত অর্থনীতিকে আবার স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উপজেলা বিএনপি
বিএনপির আহ্বায়ক সৈয়দ সরওয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এবারে এই জুলাইতে শুরু হবে, পরের জুলাই পর্যন্ত চলবে। এইখানে আমরা ধীরে ধীরে আমাদের পরিকল্পনা করে যাতে আমাদের নেতাকর্মী সহ প্রকৃত ব্যবসায়ীরা সকলে, বিশেষ করে বাজারি পূজার ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, তারা যাতে ধীরে ধীরে অর্থনীতির মধ্যে ঢুকতে পারে। গোপালগঞ্জের বেদগ্রামে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন 25 জন। ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহন বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়কে উল্টে যায়। এতে মোটরসাইকেলের চালক সহ 2 যাত্রী এবং বাসের 2 যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত 8 বছরের এক শিশুকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। দুর্ঘটনার পর গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডাক্তার KM বাবর, জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান, পুলিশ সুপার হাবিবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে পর্যটক বরণে নতুন করে সেজেছে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। সিলেট থেকে ঈদ বিনোদন ও পর্যটনের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মিলান, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। সিলেটে ঈদ কেন্দ্রিক পর্যটন ও বিনোদনের পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আমাদেরকে জানান। আচ্ছা, সকালে মুসলমান সামর্থ্য আমরা যদি আপনাদেরকে ক্যামেরায় দেখাতে চাই, এখানে কিন্তু বিকেলের হওয়ার সাথে সাথেই বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন। কেউ পরিবার পরিজন নিয়ে, কেউ বন্ধু বান্ধব নিয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করছেন। পুরো শিশু থেকে বৃদ্ধ সকল বয়সী মানুষের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে যদিও আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে ঈদের দিন হওয়ায় পর্যটকের সংখ্যা কিছুটা কম এবং আগামীকাল থেকে পর্যটক আরো বৃদ্ধি পাবে। ঈদ, পূজা সহ সব ছুটিতেই কিন্তু সিলেটের সকল পর্যটন কেন্দ্রগুলোতে লাখো লাখো পর্যটকের উপস্থিতি ঘটে। এবারও কিন্তু এই পর্যটকের উপস্থিতি হবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা, এবং পর্যটকরা যাতে নির্বিঘ্নে নিজেদের ঈদ আনন্দ সিলেটে এসে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবের সাথে পালন করতে পারেন, সেই কারণে কিন্তু সিলেটের জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এবং তারা তাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করেছেন, এবং যারা পর্যটন সংশ্লিষ্ট রয়েছেন তারাও কিন্তু পর্যটকদের বরণ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আসলে এই ছিল সিলেট থেকে পর্যটন সংশ্লিষ্ট সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফৌজিয়া। মিলান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেটের পর্যটন কেন্দ্র থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে। সকাল 8টায় শহরের কাজীপাড়া জেলা ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা আবু বক্কর সিদ্দিক। নামাজে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ, জেলা জামায়াতের আমির মোবারক হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। পরে খুতবা শেষে দেশ, জাতীয় মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলায় 1200 মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জেলার প্রধান জামাতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুব হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। পবিত্র ঈদুল আজহার এই জামাতে ইমামতি করেন টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান। নামাজ শেষে দেশ জাতির কল্যাণ কামনা ও বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। ঈদ জামাত শেষে একে অপরের সাথে কুশল বিনিময় করেন।
চাঁদপুরে পবিত্র ঈদুল আজহার ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টায় ঈদের প্রধান জামাত পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন চৌধুরী জামে মসজিদের প্রেস ইমাম আব্দুল হাদি। ঈদের জামাতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আহমদ জিয়াউর রহমান, চাঁদপুর পৌরসভার প্রশাসক মাহমুদ এরশাদুল্লাহ, অ্যাডভোকেট ইকবাল বিন বাশা সহ জেলা প্রশাসন, পৌরসভার কর্মকর্তা কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। এরপর ঈদের দ্বিতীয় জামাত চাঁদপুর সরকারি কলেজ মাঠে, জেলা পুলিশ লাইন সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির প্রস্তুতির পাশাপাশি আজ সকালে হাজারো মুসল্লি সমবেত হন গোবিন্দগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী কাইয়াগঞ্জ খুলশি ঈদগাহ মাঠে। সকাল 9টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। জামাতে ইমামতি করেন প্রখ্যাত আলেম হযরত মাওলানা মোহাম্মদ আল-আমিন বিন ফারুকের নাটোরি। খুতবায় তিনি ঈদুল আজহার তাৎপর্য, ত্যাগের মহিমা এবং মুসলিম উম্মার ঐক্য ও সমৃদ্ধি কামনা করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলির মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করেন। আলহামদুলিল্লাহ, মোহন রবের দরবারে শুকরিয়া। যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে জয়পুরহাটে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জেলার 496টি ঈদগাহ মাঠে মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। সকালে জেলার প্রধান ও সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয় জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আল আমুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতীয় মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন। কেন্দ্রীয় মসজিদের সানিক খতিব মাওলানা ইউসুফ খুতবা, নামাজ ও মোনাজাত পরিচালনা করেন। নেত্রকোনায় বৈরী আবহাওয়ার মধ্যে যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে 2300 ঈদগাহ মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় জেলা প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শহরের মোক্তারপাড়া জামে মসজিদে। এ সময় নামাজে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার আনোয়ারুল হক, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। এছাড়াও মদনপুর হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ মসজিদে, পুলিশ লাইন্স, বিজিবির মাঠ সহ জেলার 10টি উপজেলায় অন্তত 2300 ঈদগাহ মাঠ ও মসজিদে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ জামাত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে পুলিশের নিরাপত্তা জোরদার ছিল। দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া চেয়ে গোপালগঞ্জে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদ ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান। এই ঈদের জামাতে গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডাক্তার KM বাবর, জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান সহ সাধারণ মুসল্লিরা অংশ নেন। এরপর ঈদের দ্বিতীয় জামাত সকাল 8টায় থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত সকাল 8:30টায় গোপালগঞ্জ সালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল 8:30 থেকে 9টা পর্যন্ত জেলার বিভিন্ন মসজিদে এবং সুবিধা মতো সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্য আর ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন সকাল থেকে আবহাওয়া বৈরী থাকায় উপজেলার বেশ কিছু জায়গায় ঈদগাহ মাঠের পরিবর্তে মসজিদে মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। মডেল মসজিদে আয়োজিত ঈদুল আজহার জামাতে ইমামতি ও খুতবা পাঠ এবং নামাজ শেষে মুসল্লি উম্মার মঙ্গল কামনা করে দোয়া করেন মুফতি মাওলানা হিফজুর রহমান। এ সময় র্যাবের মহাপরিচালক ও সাদুল্লাপুর উপজেলার কৃতি সন্তান আহসান হাবিব পলাশ ঈদের জামাতে উপস্থিত থেকে বিভিন্ন বয়সী মুসল্লিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। কলকারখানা ও অফিস আদালত বন্ধ থাকায় দেশে বর্তমানে স্বাভাবিক সময়ের তুলনায় বিদ্যুতের চাহিদা কম রয়েছে। দেশের কোথাও লোডশেডিং নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ ইসলাম অমিত।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে কোথাও কোথাও বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা ঘটলেও তা লোডশেডিং এর কারণে নয়, বরং প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। দুর্যোগ কবলিত এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা চাহিদার তুলনায় অনেক বেশি, ফলে পরিকল্পিত লোডশেডিং এর কোনো সুযোগ নেই। ঝড় বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে কোথাও বিদ্যুৎ ব্যবস্থার ক্ষতি হলে তা দ্রুত পুনরুদ্ধারে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। এবং একই সাথে সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আজকে সামর্থ্যবানরা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের নিয়তে পশুই কুরবানি করবে না, একই সাথে আমাদের মনের যে পশুত্ব, সেই পশুত্ব আমরা কুরবানি করব, যাতে করে সৌহার্দ্য, সম্প্রীতি এবং সহাবস্থানের বাংলাদেশ সকল মিলে করতে পারি। ফরিদপুরের ভাঙ্গায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকালে ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ, ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা মাঠে ঈদের বৃহত্তর জামাত অনুষ্ঠিত হয়েছে। 10 সাউথিকান্দা জামে মসজিদ, মালিগ্রাম জামে মসজিদ, রশিদপুরা দাখিল মাদ্রাসা মাঠ, কাউলি বেড়া ঈদগাহ মাঠ সহ গুরুত্বপূর্ণ অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহার নামাজের জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জামাতে অংশ নিয়ে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। এতে উপজেলা প্রশাসনের লোকজন, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। ঈদের জামাত শেষে মুসল্লিরা মহান আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি শুরু করেছেন। ফরিদপুর ভাঙ্গা উপজেলার পূর্ব আরুয়াকান্দি নামাজ পড়া ও কুরবানি দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন হতাহতর ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল 9টায় গ্রামের মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, নামাজ পড়াকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শান্ত পরিবেশ বিরাজ করছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর সলিমপুর ফৌজদারহাট জেলেপাড়ায় দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় একটি দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ঈদের দিনে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা আটক করা হয়েছে। সুলতানপুর ব্যাটালিয়ন 7 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. শরীফুল ইসলাম জানান, ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 3,57,000 টাকার 102 কেজি ভারতীয় অবৈধ গাঁজা আটক করা হয়। সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশিন, নারী শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।